আন্টি, তোমার বড় ছেলেটা সবসময় এমন ঝাড়ি মেরে কথা বলে কেন? মুরগির মাংস কষাতে কষাতে শেফা বেগম ওসিফার এহেন কথা শুনে ব্রু কুচকে তার দিকে চেয়ে বলে ওঠেন, কি রে, শিখন তোকে কিছু বলেছে? হঠাৎ এমন ভাবে খেপে গেলি কেন আমার বড় ছেলের উপর? অভিমানের সুরে ওসিফা বলে ওঠে, মা ছাদ থেকে শুকনো কাপড় তুলে আনতে বলেছিল কিছুক্ষণ আগে। ছাদে গিয়ে কাপড় তোলার সময় ভুলবশত টান লেগে শিখন ভাইয়ের লাল রঙের টি শার্টটা মেঝেতে পড়ে গিয়েছিল। আর আমাদের হট টেম্পারওয়ালা নেতা সাহেব তখন ভর দুপুরবেলা ছাদের মাঝখানে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছিলেন। যে দেখেছে যে তার টি শার্ট নিচে পড়ে গেছে, অমনি আমার উপর এমন ভাবে চেঁচিয়ে উঠেছিল যেন আমি ইচ্ছে করে ফেলেছি। তুমি বলো আন্টি, এখানে কি আমার কোনো দোষ আছে? না, অবশ্যই না। এই ছেলেকে নিয়ে যে আমি কোথায় যাব? একটা মানুষের এত রাগ বা কোথা থেকে আসে কে জানে। তুই কষ্ট পাস না মা? তোমার ছেলে তো চিনি ছাড়া চা খায়। এখন হতে চায়ের মধ্যে 4-5 চামচ চিনি দিও, চিনি গুলিয়ে দিও। পারলে ভাত এবং তরকারির সাথেও তা মিশিয়ে দিও, তাহলে যদি একটু কথায় মিষ্টতা আসে। ওসিফার এহেন কথা শুনে শেফা বেগম হো হো করে হেসে উঠে বলেন, তুই এমনিতে কথা তেমন বলিস না, আর যদি বাই এনি চান্স বলিসও তাহলে এমন একটা একটা কথা বলিস যা শুনে মানুষকে হাসতে হাসতে দম বন্ধ হয়ে মারা যেতে হয়। যা, বাসা থেকে দ্রুত গোসল করে আয়। মুরগির মাংস রান্না করছি, দুপুরে একসাথে খাবো। শেফার কথা শেষ হতেই শিখন গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে প্রবেশ করে। শিখনকে দেখে ওসিফা মুখ ঝামটি মেরে স্থান ত্যাগ করার জন্য উদ্যত হয়। ওসিফাকে রান্নাঘর হতে বের হয়ে যেতে দেখে শিখন তার উদ্দেশ্যে বলে ওঠে, দুপুরে আমাদের বাসাতেই খেয়ে যাক খেপি। ওসিফা দরজার সামনে গিয়ে পেছন ফিরে আর চোখে শিখনের দিকে তাকিয়ে শেফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আন্টি, তোমার বড় ছেলেকে মানা করে দিও আমাকে যেন খেপি বলে না ডাকে। আমার একটা সুন্দর নাম আছে, আর যদি তা উচ্চারণ করতে সমস্যা হয় তবে আমার সাথে একদম কোনো কথাই বলার দরকার নেই। আর তাকে এও বলে দিও আমার পেট ভরে গেছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না ওসিফা, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দোতলায় তাদের ফ্ল্যাটে চলে যায়। শিখন প্রশ্নসূচক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ওঠে, খেপি এমন খেপে আছে কেন মা? কষানো মাংসে পানি দিয়ে ঢাকনা দিয়ে তা ঢেকে কণ্ঠে জোর এনে শেফা বেগম বলে ওঠেন, এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। মেয়েটার সাথে ছাদে বসে এমন ভাবে ঝাড়ি মেয়ে দিয়ে কথা বলছিলিস কেন? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে শিখন। তারপর, আচ্ছা, এই ব্যাপার তাহলে, দেখছি ব্যাপারটা বলে মাথা দোলাতে দোলাতে নিজের রুমের দিকে পা বাড়ায়। কলিং বেল বেজে উঠতেই ছুটে এসে নীলুফা বেগম সদর দরজা খুলে দেন। বাইরে শেফা বেগম ও তার ছোট ছেলে শাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলুফা বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভাবি, ভেতরে আসেন। অশিফা কোথায় ভাবি? একটু আগে গোসল করে বের হয়েছে, এখন মনে হয় পর টেবিলে গিয়ে বসেছে। ভাবি, অশিফাকে নিয়ে যাচ্ছি, আজকে আমাদের সাথে দুপুরে খাবার খাবে ও। আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই। শেফা বেগম আর এক মুহূর্ত দেরি না করে সোজা অশিফার রুমে গিয়ে তাকে টেনে নিয়ে 4 তলায় তাদের ফ্ল্যাটে চলে যান। ডাইনিং রুমে নিয়ে অশিফাকে একটা চেয়ারে বসিয়ে দেয় শেফা বেগম। অশিফার গালে হাত রেখে বলে ওঠেন, এই মেয়ে, তোর চোখ মুখ এমন ফোলা ফোলা কেন? কান্না করেছিস? উত্তর দেয় না অশিফা। শেফা বেগম কিছুটা দূরে আরেকটা চেয়ারে বসে থাকা শিখনের দিকে চোখ গরম করে তাকিয়ে কিছু একটা বলেন ইশারায়। সাথে সাথে শিখন চেয়ার হতে উঠে অশিফার সামনে এসে দাঁড়ায়। আর কোনোদিন ঝাড়ি দিয়ে কথা বলবো না আমি। আসলে তখন মাথা গরম থাকায় তোর উপর রাগ দেখিয়ে ফেলেছি, যেটা একদম উচিত হয়নি। একজনের রাগ আরেকজনের উপরে দেখানোটা আসলেই যুক্তিহীন। সরি রে খেপি। কয়েকটা ডেয়ারি মিল্ক চকলেট এগিয়ে দেয় শিখন। অশিফা জোরপূর্বক মুচকি হেসে হাত বাড়িয়ে তা নিতে গেলেই কি একটা ভেবে যেন শিখন চকলেটগুলো সরিয়ে নেয়। শিখনের কেন যেন মনে হচ্ছে অশিফা তার ঝাঁঝালো কথায় কষ্ট পেয়ে কান্না করেনি। চকলেটগুলো শেফা বেগমের হাতে দিয়ে সে বলে ওঠে, আগে ভাত খাবি, তারপর আম্মু তোর হাতে চকলেট দেবে, তার আগে না।
কি বলেছি আম্মু শুনেছ? এখন দ্রুত খেতে দাও। আচ্ছা, তাড়াতাড়ি বস গিয়ে। আগস্ট মাসের শেষের দিক। এই সময়ে আকাশের বোধহয় মুড সুইংই হয়। কখনো বা মাথার উপর তীব্র রোদ বিরাজ করে, কখনো বা আকাশ কালো করে হয় ঝিরিঝিরি বা ভারী বর্ষণ, আবার কখনো বা স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ানো তুলোর ন্যায় সাদা সাদা মেঘগুলো সকলের চোখ জড়িয়ে দেয়। এমনই একদিন প্রাইভেট পড়া শেষ করে পরন্ত বিকালে ক্লান্ত শরীরে বাসায় ফিরছে অসিফা। শনিবার হওয়ায় আজ আর স্কুল নেই তার। হঠাৎ তার পথে বাধা হয়ে দাঁড়ায় তামিম। মুহূর্তের মাঝে অসিফার চোখ মুখে স্পষ্ট রাগের আভা ফুটে ওঠে। তামিম বলে ওঠে, তুমি গতকাল হঠাৎ ব্রেকআপ করলে কেন আসিফা? আর কিছু না বলে ব্লকও করলে কেন? তীব্র কণ্ঠে অসিফা বলে ওঠে, আমার ইচ্ছা হয়েছে তাই। আমার যাকে ব্লক করতে ইচ্ছে করবে তাকে ব্লক করব, আর তার জন্য একদম কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এবার আসি ব্রেকআপের কথায়। তুমি তো একটা চিটার। কি ভেবেছো আমি কিছুই জানবো না? তোমার সব কীর্তিকলাপ সম্পর্কে আমি জেনে গেছি। আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ঘুরতে যাও, আর ভেবেছো আমি কিছুই জানবো না? তোমরা দুজনেই তো বেঈমান। আজকের পর থেকে যদি কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করো তবে তুমি শেষ। পথ ছাড়ো আমার। অসিফার দিকে আরো এক কদম এগিয়ে তামিম বলে ওঠে। যদি না ছাড়ি? অসিফা ফুসতে ফুসতে বলে ওঠে, আমার জীবনটাকে তো ওলট পালট করে দিয়েছিস। আর কি করতে চাইছিস বল আমাকে, বল। অসিফা ছোটবেলা হতেই শান্তশিষ্ট, আর বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়ায় তো পড়াশোনার চাপে আরো শান্তশিষ্ট হয়ে গেছে। এমন শান্তশিষ্ট মেয়ের মাঝে হঠাৎ এমন আক্রমণাত্মক রূপ দেখে ভীত হয়ে যায় তামিম। তামিমকে আরো অবাক করে দিয়ে পাশ থেকে বড় একটা ইট তুলে নিয়ে তার দিকে তেড়ে যায় অসিফা। আর ফের যদি তোকে আমার সামনে দেখেছি তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তামিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। হাত থেকে ইটটা ফেলে দিয়ে অসিফা সেদিকে তাকিয়ে কেঁদে ওঠে। তোর মতো পরোক্ষ মেয়েও যে প্রেম করতে পারে তা স্বপ্নেও ভাবিনি আমি। তা বাসায় জানি এ কথা? পেছন হতে হঠাৎ এহেন কথা কানে ভেসে আসতেই আটকে ওঠে, পিছন ঘুরে তাকায় অসিফা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে দিয়েছে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এইসব কথা বলে দেয়। পেছন হতে এহেন কথা কানে ভেসে আসতেই আটকে উঠে পিছনে ঘুরে তাকায় অসিফা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এইসব কথা বলে দেয়। কাঁপা কণ্ঠে অসিফা বলে ওঠে, শিখন ভাই আপনি এখানে? অসিফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শিখন বলে ওঠে, এই তো একটা মিটিং থেকে ফিরছিলাম, ভাবলাম সিএনজিতে না চড়ে শর্টকাট ধরে অলিগলি দিয়ে হেঁটেই বাসায় যাই। শিখন ভাই প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না। আর আব্বু যদি জানতে পারে এইসব তাহলে আমাকে একদম মেরেই ফেলবে। আচ্ছা, তা না হয় না বললাম, তবে এই বয়সটা আবেগের জোয়ারে ভাসিয়ে রাখে মানুষকে। যে সাঁতরে কুলে পৌঁছাতে পারে সে জীবনে কিছু একটা করতে পারে। আমার আশা ছিল তুই অন্তত ডুববি না, কিন্তু আজ তা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। ডুবলি তো ডুবলি, তাও আবার ওই তামিমের জন্য। ওর সম্বন্ধে কিছু জানতিস না আগে থেকে? একেই কেন তোর বয়ফ্রেন্ড বানাতে হলো? এর চেয়ে ওই যে আমাদের পাশের গলির যে রিফাত তোকে পছন্দ করে, ওর সাথে প্রেম করতি। ছেলে তোর চেয়ে খাটো, তাতে কি লয়াল তো হতো। শিখনের কথা শুনে লজ্জায় মাথা নিয়ে দেয় অসিফা। নিজের উপর তার বড্ড রাগ হচ্ছে। তা কতদিনের রিলেশন তোদের? 2.5 বছরের। তবে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। চিট করেছে আমার সাথে। বলেই হু হু করে কেঁদে ফেলে অসিফা। অসিফার কথা শুনে শিখন 2 কদম পেছনে সরে যায়। অবাক কণ্ঠে বলে ওঠে, হোয়াট? 2.5 বছর? 2.5 বছর পর এসে চিনেছিস ওকে? অথচ একটু খোঁজ নিলেই ওর সম্বন্ধে সব জানতে পারতি। তোর মাথায় তো একদম ঘিলু নেই দেখছি। তাহলে রেজাল্ট এত ভালো করিস কিভাবে? অসিফা শিখনের দিকে এগিয়ে যায় কিছুটা। তার কিছুতেই শিখনকে ভরসা হচ্ছে না। যদি সে তার বাসাতে সব বলে দেয়। অনুরোধের সুরে শিখনের উদ্দেশ্যে বলে ওঠে, শিখন ভাই প্লিজ আব্বু আমাকে কিছু বলবেন না, নাহলে তারা কষ্ট পাবে অনেক।
আচ্ছা বলবো না যা, তবে এই কথাটা আরও আগে ভাবা উচিত ছিল তোর। এখন বাসায় চল, সন্ধ্যা নেমে আসছে। আর যেতে যেতে বল আসলে কি হয়েছে ওর সাথে, আর একটু আগে ওভাবে ওকে ইট নিয়ে ধাওয়াও বা করলি কেন? বাসার দিকে অগ্রসর হতে হতে ওসিফা সবকিছু শিখনকে খুলে বলতে থাকে। বাসায় ফিরেই ওসিফা দেখে গ্রাম হতে তার দাদি এসেছে। ওসিফার খুশি আর দেখে কে দৌড়ে গিয়ে দাদির গলা জড়িয়ে ধরতেই জুলেখা বেগম ঝাড়ি দিয়ে তার গলা হতে ওসিফার হাত সরিয়ে দেন। এই সর সর, আমারে ধরবি না একদম। আমার সাথে এত খাতির পাতাইয়া আসার কোনো দরকার নাই। আর তুই আইসস বাইরে থাইকা, গতরে ধুলাবালি নিয়া কোন আক্কেলে আমারে জড়াইয়া ধরছস তুই? লজ্জায় কান্না চলে আসে অসিফার। জুলেখা বেগম হাঁক ছেড়ে নীলুফা বেগমকে ডাকতেই রান্নাঘর হতে ছুটে আসেন তিনি। মুখমণ্ডলের রাগের আভা ফুটিয়ে তুলে জুলেখা বেগম বলে ওঠেন, মেজে বউ, তোমার কাজ বাজ তো একদম ভালো না। মাইয়া সন্ধ্যা মাথায় কইরা বাড়ি আসলো আর তুমি কিছুই কইলে না। আমার তো প্রাইভেট পড়তে যায়, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর কি। জুলেখা বেগমের মুখমণ্ডলে ফুটে ওঠে রাগের মাত্রা আরো বেড়ে যায়। ছাদ করে উঠে বলেন, সন্ধ্যার সময় মাইয়া মানুষের আবার কিসের প্রাইভেট? কাল দিয়া কোনো প্রাইভেট নাই ওর। ওসিফা অশ্রুসিক্ত নয়নে নীলুফা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, ওসিফা দ্রুত তোর রুমে যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে তারপর পড়তে বস, দ্রুত যা। ওসিফা রুম হতে বের হয়ে যেতেই নীলুফা বেগম তার শাশুড়ির উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করবেন না মা, ওসিফা আমাদের মেয়ে, তার ভালো মন্দ সম্বন্ধে বুঝি আমরা। আপনি অন্তত ওর বিষয়ে কিছু বলবেন না। আপনি ওর দাদি, তবে দাদি হিসেবে কখনো কোনো দায়িত্ব তো পালন করেননি। ওকে যখন প্রথম হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছিলাম তখন ওকে শুয়ে দেখেছিলেন না আপনি, শুধুমাত্র মেয়ে বলে। চুলায় তরকারি দিয়ে এসেছি মা, আসছি। হন হন করে রুম হতে বেরিয়ে রান্নাঘরে চলে যান নীলুফা বেগম। জুলেখা বেগম অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। নীলুফা বেগমকে এর আগে কখনো এত প্রতিবাদী হতে দেখেননি তিনি। অবশ্য মনে তার পাহাড় সম রাগ ও বাসা বাঁধে নীলুফা বেগম ও ওসিফার বিরুদ্ধে। রাতে সকলে একসাথে খেতে বসেছে। রুই মাছের মাথার এক পাশ চিবোতে চিবোতে জুলেখা বেগম বলে তার মেজো ছেলে আসিফ খন্দকারের উদ্দেশ্যে বলে ওঠেন, দত্তক নেওয়া মাইয়ার প্রতি তোরা একটু বেশি আদর্শ হাক দেখাইয়া ফেলছস না বাবু? ড্রয়িং রুমে উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে জুলেখা বেগমের দিকে চেয়ে পড়ে। আসিফ খন্দকার কিছু বলে ওঠার আগে আবার তিনি বলে ওঠেন, তোর বউ বন্ধা তা মাইনা নিছিলাম আমি, বাচ্চার দত্তক নিবি সে কথাও মাইনা নিছিলাম, কিন্তু দত্তক নিলি তাও নিলি একটা মাইয়া। এরে দিয়া তোদের ভবিষ্যৎ কি ক আমার একটু? তোর সব সম্পত্তি নিয়া তো সেই শ্বশুর বাড়ি যাইয়া ঠাই গাড়বে। একখান ছেলে পেলে যদি দত্তক নিতি তাহলে জায়গার জিনিস জায়গায় থাকতো না। আর তোর বউ যে এই মাইয়ার খালি পালিত মা হয়েই যে তেজ দেখায় বাবা। হুঙ্কার দিয়ে উঠেন আসিফ খন্দকার। আম্মা, আসিফ অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাদের দত্তক নেওয়া মেয়ে, আসল মেয়ে নই, তাই তো বাবা? কথাটা শেষ হতেই চোখ হতে নোনা জল গড়িয়ে পড়ে ওসিফার। সে তার বাবা মায়ের দত্তক নিয়ে আমি শুনে কষ্ট না পেলেও জুলেখা বেগমের বলা কথাগুলো তার বুকে তীরের মতো এসে বিঁধেছে। এক মুহূর্ত আর ডাইনিং রুমে থাকে না ওসিফা। ছুটে নিজের বেডরুমে প্রবেশ করে ছিটকিনি তুলে দেয় দরজার। পেছন হতে আসিফ খন্দকার ও নীলুফা বেগম বারবার ডাকলেও সে আর পিছনে ফিরে তাকায়নি। আম্মা, এটা বলা কি খুব দরকার ছিল? আজ পর্যন্ত ওকে আমরা বুঝতে দেইনি যে ও আমাদের দত্তক নেয়া মেয়ে, কিন্তু আপনি করলেনটা কি? আর ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করার অভ্যাস বোধহয় আপনার কোনোদিনই যাবেন না। আপনার সম্পত্তি নিয়ে খুব মাথা ব্যথা আম্মা, কিন্তু নিজের ছেলে যে কতটা সুখে আছে তার চোখে পড়লো না আপনার? বলেই হনহন করে ডাইনিং টেবিল হতে উঠে চলে যায় আসিফ খন্দকার। হঠাৎ আসিফ খন্দকারের নাম্বার হতে কল আসতেই চমকে ওঠে শিখন। আসিফ খন্দকার লোকটা তাকে ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করে না, শুধুমাত্র সে রাজনীতি করে বলে। তাই এই মুহূর্তে তার নাম্বার হতে কল আসাটা আসলেই শিখনকে খুব ভাবে অবাক করেছে। কল রিসিভ করতেই অপর পাশ হতে আসিফ খন্দকার অসহায় কণ্ঠে বলে ওঠেন, হ্যালো শিখন,
তুমি একটু দ্রুত ভাই ভাবিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসো বাবা। অসিফা সেন্সলেস হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছেন না। অ্যাম্বুলেন্স কল করেছি, তোমরা একটু দ্রুত আসো। আমরা এক্ষুনি আসছি আঙ্কেল। বলেই কল কেটে দেয় শিখন। এমন অপ্রত্যাশিত খবরে যেন তার শরীর শীতল হয়ে গেছে। ছুটে এসে তার বাবা মায়ের রুমে চলে যায়। তামিমের মতো একটা চরিত্রহীন ছেলের জন্য তুই কষ্ট পাচ্ছিস খেপি? কোন পর্যায়ে দুশ্চিন্তা করলে, ভয়ের সৃষ্টি হলে আর কষ্ট বুকে জমিয়ে রাখলে প্যানিক অ্যাটাক এসে যায় বলতো? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? শিখনের প্রশ্নের কোনো জবাব দেয় না অসিফা। নিষ্পলকভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে সে। অসিফার জ্ঞান ফিরেছে আরো 1 ঘন্টা আগে। ঘড়িতে এখন রাত 3:20। একটু আগেও কেবিনে তার বাবা মা সহ সকলেই উপস্থিত ছিল। শিখন জোর করে তাদেরকে খাবার খেতে পাঠিয়ে দিয়েছে। আসিফাকে নীরব থাকতে দেখে কিঞ্চিত রাগ এসে ভর করে শিখনের মনে। রাগ নিয়ন্ত্রণের জন্য দ্রুত কেবিনের বাইরে চলে যায় সে। শিখন কেবিন হতে বের হয়ে যেতেই টুপ করে 1 ফোঁটা যেন জল গড়িয়ে পড়ে অসিফার চোখ হতে। অসিফা কিভাবে তাকে বুঝায় শুধু প্রেমিকের ভালোবাসা পাওয়ার দিক থেকেই সে দুর্ভাগিনী নয়। বাবা আর মা বাদে যে তার আর কিছুই নেই আপন বলতে। যাদের এতদিন আপনজন ভেবে এসেছে তারা কেউ তার আপনজন নয়, আর না তাকে ভালোবাসে। এতদিন পরে এসে তাকে কিভাবে পরিবার হতে সরিয়ে দিবে সেই নীল নকশা আঁকছে তার দাদি ও প্রিয় বড় চাচা চাচি। রাতে খাবার টেবিল হতে উঠে যাওয়ার পর আসিফ খন্দকার ও নীলিফা বেগম অনেক ডাকাডাকি করার পরেও আসিফা দরজা খুলছিল না। সকলে ঘুমিয়ে যাওয়ার পরে খাবার পানি আনতে বের হয়েছিল অসিফা। দাদির রুমের পাশ হতে যাওয়ার সময় নিজ কানে সে দাদি আর বড় চাচার ফোন আলাপ শুনে ফেলেছিল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি অসিফা। ছুটে পুনরায় নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু তখন আর দরজা লাগিয়ে দেওয়ার মতো শক্তিটুকুও ছিল না তার শরীরে। ভয়, দুশ্চিন্তা আর পাহাড় সম কষ্ট একত্রিত হয়ে প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল অসিফার, যার দরুন তীব্র শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আর হাতের গ্লাসটা মেঝেতে পড়ে তীব্র শব্দ করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার শব্দ শুনেই আসিফ খন্দকার ও নীলিফা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন ওসিফার রুমে। সকাল হতেই ওসিফাকে হসপিটাল হতে বাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে আশেপাশের সকল প্রতিবেশীরা ছুটে এসেছে ওসিফাকে দেখতে। বাসা খালি হতেই আসিফ খন্দকার ও নীলিফা বেগম ওসিফার রুমে যান। আসিফ খন্দকার খাটে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমরা আসলে কখনোই চাইনি এই দত্তক নেওয়ার ব্যাপারটা শুনে তুমি কষ্ট পাও বা পদে পদে নিজেকে একা ভাবো। এই জন্যই মূলত এই 16 বছরে তোমাকে আমরা জানতেই দেইনি ব্যাপারটা। তুমি যে আমাদের দত্তক নেওয়া মেয়ে, আমাদের কখনো তা স্মরণই আসেনি। দাদির কথা শুনে কষ্ট পেও না, জানোই তো উনি কেমন। আমরা তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমরাই তোমার বাবা মা। আজকে থেকে ভুলে যাও তুমি আমাদের দত্তক নেয়া মেয়ে। আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। তোমাকে সুস্থ না দেখলে আমরা ভালো থাকি না মা। ওসিফা অপলক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মুখে যেন কিছু বলার শক্তিই পাচ্ছে না সে। এত ভাগ্যবতী সে। নীলুফা বেগম আড়ালে ওড়নার আঁচল দিয়ে চোখের পানি মুছে নেন। আমি তোমাদের অনেক ভালোবাসি আব্বু আম্মু। বলতে বলতে কেঁদে ফেলে ওসিফা। আসিফ খন্দকার তার বৃদ্ধা আঙুল দিয়ে ওসিফার চোখের পানি মুছে দিয়ে বলে ওঠেন, আমাদের যদি ভালো রাখতে চাও তবে এই চোখে কোনোদিন পানি আসতে দিও না। ওসিফা শোয়া অবস্থাতেই ঘাড় কাত করে হ্যাঁসূচক ইঙ্গিত দেয়। বিকাল 5:33। ওসিফা সোফায় বসে বসে টিভিতে মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই রান্নাঘর হতে নীলিফা বেগম গলা চেঁচিয়ে বলে ওঠেন, অসিফা দরজাটা খুলে দে তো, মনে হয় শেফা ভাবি এসেছে। এই হাসি হাসি মুখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে অপ্রত্যাশিত মানবীকে দেখতে না পেয়ে ব্রু কুঁচকে আসে ওসিফার। 3 জন মহিলা দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। তাদের মধ্যে হতে একজন মহিলা পান চিবোতে চিবোতে বলে ওঠেন, তুমি আসফা না? জি। ওসিফাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় 3 জন মহিলা। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে ওসিফা। মহিলা 3 জন সোফায় বসতেই ওসিফার হুঁশ ফিরে আসে। আপনারা কারা? পরিচয় কি আপনাদের? বলেই সোফার দিকে এগিয়ে যায় ওসিফা। আমরা কারা তা পরে চিনো, এখন এদিকে আসো তো দেখি। বলেই ওসিফার ডান হাত ধরে টান দেয় একজন মহিলা। ওসিফাকে তাদের মাঝে বসিয়ে খুঁটি খুঁটি দেখতে থাকেন। গায়ের রং যা আছে তাতে চলে আর কি,
অতটাও ফর্সা না, যা আশা করেছিলাম। নাক চোখ আর হাত পায়ের গঠন ভালোই আছে, কিন্তু গায়ে পায়ের একটু চিকন। যাই হোক, সমস্যা নাই, ঠিকঠাক ভাত পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমাদের ছেলের সাথে মোটামুটি মানাবে। রান্না বান্না কি কিছু শিখিয়েছে তোমার মা? আর পায়ে কোনো সমস্যা আছে নাকি? দেখি একটু হেঁটে দেখাও তো দেখি। এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে পড়ে ওসিফা। উঠে দাঁড়াতে নিলে নীলুফা বেগম রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, কেন, ও কি উড়ে উড়ে গিয়ে আপনাদেরকে সদর দরজা খুলে দিয়েছিল নাকি? অসিফা, এদিকে আয় দ্রুত। ওসিফা দ্রুত পায়ে তার মায়ের কাছে যেতে তিনি বলে ওঠেন, অচেনা মানুষ এসেছে, দেখেছিস যখন তখন আমাকে ডাক দিলি না কেন? আর এনাদের ঢুকতেই বা দিলি কেন? ওসিফা মৃদু চোখে নীলুফা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, ওনারা তো ঠেলে ভেতরে প্রবেশ করেছে আম্মু। পরিচয় জিজ্ঞাসা করেছে, তাও বলেনি। কেমন কেমন ব্যবহার করছেন ওনারা আমার সাথে। ওসিফার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে তাকে রুমে পাঠিয়ে দেন নীলুফা বেগম। নীলুফা বেগমের এমন রাগান্বিত ভাবমূর্তি দেখে ঘাবড়ে যান মহিলা তিনজন। নীলুফা বেগম তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো, বলছে না কেন? আমার মেয়েকে উড়ে উড়ে গিয়ে আপনাদের দরজা খুলে দিয়েছিল? কারো বাসায় এভাবে কেউ প্রবেশ করে? আর আমার মেয়েকে এত নিকৃষ্টভাবে জাজ করার অধিকার দিয়েছে কে আপনাদের? দেখুন আপা, আমরা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। কার অনুমতি নিয়ে এসেছেন? আমাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে কি এ বিষয়ে? আমরা তো আমাদের মেয়ের বায়োডাটাও কোনো ঘটকে দেইনি। তবে কার ইনভাইটেশনে এসেছেন ঠিক আছে, মেয়ের অভিভাবকদের সাথে কথা না বলে, তাদের অনুমতি না নিয়ে কোন আক্কেলে মেয়েকে যাচাই বাছাই করা শুরু করেছিলেন? আমাদের মেয়ের এখনো বিয়ের বয়সে হয়নি। খোঁজখবর নিয়ে টার্গেট করে যখন এসেছেন, তবে এটাও তো জানার কথা। দেখুন আপা, আপনি ভুল ভাবছেন আমাদের। আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আমি কি খুব শখ করে এমন আচরণ করেছি বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের আচার আচরণ আমার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে। মেয়ে দেখতে এসেছেন, ভালো কথা। আগে তার বাবা মাকে ডাকুন, কথা বলুন, তাদের সম্মতি চান মেয়ে দেখার জন্য। যতই মেয়ে না দেখাতাম, অন্তত এমন ব্যবহারটা তো আর বাধ্য করতেন না। আর আপনারা মেয়ে হয়ে কিভাবে এমন আচরণ করেন? মেয়ের গায়ের রং, চোখ মুখ, হাত পায়ের গঠন, পায়ের সমস্যা আছে কিনা, এগুলো দিয়ে বিচার করেন মেয়েকে। তা মেয়ে দেখতে যাওয়ার আগে কি খোঁজ খবর নেননি? সৃষ্টিকর্তার সৃষ্টি অশেষ সুন্দর, সেই সৃষ্টি নিয়ে জাজ করা বা রং তামাশা করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভালোই ভালোই বলুন কার কথা এখানে এসেছেন, নতুবা পুলিশ ডাকতে বাধ্য হব এবং বাল্য বিবাহের জন্য প্রস্তাব দেওয়ায় জেলের ভাত খেয়ে ছাড়বো আপনাদের। নীলুফা বেগমের কথায় ভীত চোখে মহিলা তিনজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। অতঃপর পাত্রের মা আমতা আমতা করে বলে ওঠে, আপা, আমরা আপনার শাশুড়ির বাপের বাড়ির এলাকার লোক। আপনার শাশুড়ির কথাতেই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসিফ খন্দকার সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ইতোমধ্যে এমন কথোপকথন শুনে তিনি গর্জে ওঠেন, আম্মা, আম্মা, দ্রুত ড্রয়িং রুমে আসেন তো। কি হয়েছে, এমন ডাকতেছিস কেন? এনারা কারা? আমি কি আপনাকে একবারও বলেছি ওসিফাকে বিয়ে দেব? আম্মা, ছেলে খোঁজেন তো। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। কয়েক মাস পরে মেয়েটার এসএসসি পরীক্ষা। আপনার কাজ বাজের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, রেজাল্টও খারাপ হয়ে যেতে পারে আপনার জন্য। আর আপনারা তিনজন প্লিজ আজ আসতে পারেন। মহিলা তিনজন বাসা হতে বের হয়ে যেতেই আসিফ খন্দকার পুনরায় বলে ওঠেন, আপনার জন্য মেয়েটাকে গতকাল মাঝরাতে হসপিটালে নিতে হয়েছে। কেন আপনি ওকে সহ্য করতে পারেন না? কেন একটু দাদির আদরের ভাগও পায় না? আপনাকে তো ও অসম্ভব ভালোবাসে, তবে সে কেন আপনার থেকে এক ফোঁটা ভালোবাসা পায় না আম্মা? বড় ভাই আর ছোট ভাইদের ছেলে মেয়ের তো কত আদর করেন, তবে আমার মেয়ের ক্ষেত্রে এমন অবিচার কেন? একটু কি মায়া হয় না? আম্মা, কাল বড় ভাই আপনাকে এসে নিয়ে যাবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন, আর যখন যা প্রয়োজন হবে আমাকে কল করবেন, আমি পাঠিয়ে দিব বা নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু আজকের পর হতে আপনার সম্মুখে আর আমার মেয়ে যাবে না। বাবু, তুই পরের মাইয়ার জন্য আমার সাথে এমন করতে পারলি? কে পরের মেয়ে আম্মা? ও আমার মেয়ে, আমি অন্যায় কিছু করিনি আম্মা। আপনাকে কখনো ছেলের ভালোবাসার হতে বঞ্চিত করব না।
কিন্তু দয়া করে আম্মা আমাদেরকে সন্তানহীন করার আর চেষ্টা করবেন না। কেন আপনার চোখে আমার সুখটা একটু পরিলক্ষিত হয় না আম্মা? ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করে কি লাভ পাওয়া যায় আম্মা? বাবা মায়েদের কাছে তো তাদের পরিচয় একটাই, সন্তান। কই আপনি তো জুয়ের সাথে আমাদের 3 ভাইয়ের কখনো বৈষম্য করেন না আম্মা। ওসিফাই আমাদের মেয়ে, ওসিফাই আমাদের ছেলে। আসিফ খন্দকার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা হতে বেরিয়ে যান। নীলুফা বেগম অনেকবার ডাকলেও সে আর দাঁড়ায়নি। জুলেখা বেগম ফুসতে ফুসতে নীলুফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন। নীলুফা বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান জুলেখা বেগমের কথা শুনে। আম্মা এসব কি বলছেন আপনি? আপনার ছেলে আপনাকে অসম্ভব ভালোবাসে আম্মা। একবারও কি ভেবেছেন আপনার কিছু কাজবাজের জন্য আপনার ছেলে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এবং তা থেকে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি আম্মা। আপনার নামে কেন আমি বিষ ঢালবো? আপনি কিভাবে বলতে পারলেন এটা আম্মা? নীলুফা বেগম ওড়না দিয়ে চোখ মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে যান রাতের জন্য ভাত চড়িয়ে দিতে। আন্টি, আমি খেপিকে স্কুলে এগিয়ে দিয়ে আসছি, আপনি বাসায় যান। বাইরে অনেক রোদ এমনিও, আমি বাইকে করে দ্রুত পৌঁছে দেব ওকে। বাঁচালে তুমি আমাকে শিখন। এই দুর্বল শরীরে ওকে একা যেতে দিতে ভরসা পাচ্ছিলাম না। বাসায় আবার বড় ভাসু এসেছেন, দুপুরে রান্নাও চড়াতে হবে। তুমি একটু সাবধানে বাইক চালিয়ে, কেমন? জি আন্টি, অবশ্যই। আপনি এখন বাসায় যান। শিখন ওসিফাকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই নীলুফা বেগম নিশ্চিন্ত মনে বাসায় সিঁড়ি বেয়ে দোতলায় চলে যান। শিখন ভাই 1.5 বছর পর আবার বাইক চালানো শুরু করলেন যে, আন্টি অনুমতি দিয়েছে? তোর আন্টিকে অনেক কষ্টে রাজি করিয়েছি রে। এখন তুই আমাকে যদি তোর আর আমার পরিবারের সামনে কালারিং করতে না চাস, তবে আমার কাঁধটা ধর ভাই। কখন জ্যামে পড়বো আর হুট করে ব্রেক চাপবো, আর তখন তুই মাঝ রাস্তায় উল্টে পড়বি। এমনি তোর বাপ আমাকে তেমন একটা পছন্দ করে না। ওসিফা চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগেও কাপা হাতটা শিখনের কাঁধে রাখে। অতঃপর দৃঢ় কণ্ঠে শিখনের নিকট শুধায়, এই রাজনীতি করে কি এমন মজা পান শিখন ভাই? আছে, তোর মতো গোবরে ঠাসা মাথাওয়ালা মেয়ে তা বুঝবে না। কিঞ্চিত রেগে যায় আসিফা, গাল ফুলিয়ে বলে ওঠে, কি বললেন আপনি? এবার দেখুন আমিও রাজনীতি করব। হো হো করে হেসে উঠে শিখন বলে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিবিদ হবি এখন খেপি? ওসিফা কিছু বলার আগেই লম্বা জ্যামে এসে আটকে যায় তাদের বাইক। আসসালামু আলাইকুম ভাই। পরিচিত কারো কণ্ঠ শুনে শিখন পাশে ফিরতে দেখে তার ভার্সিটিরই এক ছোট ভাই। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শিখন বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হৃদয়? এই তো ভাইয়া ভালোই আছে। পেছনে কে? আমাদের ভাবি নাকি? এহেন কথা শুনে শিখন বিস্ফোরিত নয়নে ওসিফার দিকে তাকাতেই ওসিফা একটা চোখ টিপ্পনি দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, হ্যাঁ আমি আপনাদের ভাবি ভাইয়া, শিখন খানের একমাত্র গার্লফ্রেন্ড। শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। কি কেমন দিলাম নেতা সাহেব? শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবাকের শীর্ষে পৌঁছে হা হয়ে পেছন ফিরে আসিফার দিকে তাকিয়ে থাকে সে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন ভাই, আম্মু অনেক খুশি হবে। শিখন অবাক চোখে হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যেই কিছু বলতে যাবে অমনি জ্যাম ছেড়ে দিতে হৃদয় বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মাঝে দৃষ্টি ছাড়িয়ে বহু দূর চলে যায়। শিখন হা হয়ে এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। ওসিফা শিখনের ঘাট ধরে ঝাঁকে দিয়ে বলে ওঠে, শিখন ভাই দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে তো। একটু আগে কি বললি তুই? কই কে বললাম আমি? তুই আমার গার্লফ্রেন্ড কবে থেকে হলি? শিখনের কথায় শব্দ করে হেসে উঠে ওসিফা বলে, আপনি আমাকে একটু আগে অপমান করলেন না, তার জন্য ছোট্ট করে একটু প্রতিশোধ নিলাম আর কি। নিন এখন ঠেলা সামলান কিছুদিন, আর দ্রুত চলুন এখন। আমাকে নিশ্চিত আজকে মিস দাঁড় করিয়ে রাখবে ক্লাসের বাইরে। তোকে তো আমি আজকে সন্ধ্যায় দেখছি, স্কুল থেকে আয় আজকে তুই। বলেই বাইক স্টার্ট দেয় শিখন। কি রে বেটা, জীবনেও প্রেম করবি না বলতে শেষ পর্যন্ত একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ের সাথে প্রেম করা শুরু করেছিস? না, একদিক দিয়ে ভালোই করেছিস। আমাদের দেশের অধিকাংশ মেয়ের ফ্যামিলি ছেলের চাকরি পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারে না।
কেন ভাই, 2টা বছরের অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়ে যায়? আমাকে দেখ, চাকরি পেতে এখনো 2-3 বছর সময় লাগবে শুনে আরশিকে বিয়েই দিয়ে দিল। বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না তারা? কত করে রিকোয়েস্ট করলাম মাত্র 2টা বছর অপেক্ষা করতে, কিন্তু করলোই না। কি আর করার, সব বাবা মাই তো মেয়ের ভালো চায়, তবে তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো রাহাত আরশিদের কি আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা লাগে? রাহাতের কথায় শিফন কপাল চাপড়ে বলে ওঠে, তোর কষ্টটা তো বুঝি রে বেটা, কিন্তু তোকে আমার প্রেমের কথা কে বলেছে? হৃদয়, কোথায় যে যাব আমি? আরে ওটা আমার গার্লফ্রেন্ড না, আমাদের বিল্ডিংয়ের 2 তলায় যে অসিফা থাকে ওকে দেখে হৃদয় ভাবছে আমার গার্লফ্রেন্ড। মেয়ে তো খারাপ না, তা গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। তুই কি চাচ্ছিস আমার জীবনও তোর মতো হয়ে যাক? মেয়ের বাপ রাজনীতি পছন্দ করে না, আমার সাথে মেয়ে দেবে বলে মনে হয় তোর? আমার আম্মুর তো বিশাল শখ অসিফাকে তার বড় ছেলের বউ বানাবে। তাহলে আর চিন্তা কিসের, লেগে পড় বেটা, মেয়ের বাপকে আমরা সামলাবো। তুই চুপ কর তো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে একটা। তুই সারা জীবন মিটিংই করে যা, তোর আর প্রেম করা বা বিয়ে শাদী কিছু করার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই শিখন উঠে গিয়ে সদর দরজা খুলে দেয়। বাহিরে ওসিফাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিখন গলা উঁচু করে বলে ওঠে, আম্মু, তোমার হবু বড় বৌমা এসেছে। ওসিফা শিখনের এহেন কথা শুনে বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে বলে ওঠে, শিখন ভাই কি সব বলছেন? কেন? তুই তো সকালে বললি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড, তো সেই হিসেবে আমার হবু বউ এবং আম্মুর হবু বড় বৌমা। আরে আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি, সত্যি সত্যি বলেছি নাকি? আপনি প্লিজ চুপ থাকুন। কিন্তু আমি তো সত্যি হিসেবে নিয়েছি। ভেতরে এসো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আম্মু তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। বলে ওসিফার হাত টেনে নিয়ে সোজা ডাইনিং রুমে চলে যায় শিখন। লজ্জায় ওসিফা মাথা নুয়ে হাঁটতে আরম্ভ করে। আম্মু দেখো, এসেছে তোমার হবু বড় বৌমা। শিখনের কথায় এক গল হেসে শিমু বেগম বলে ওঠেন, হ্যাঁ, এখন আমার বৌমাকে আমার কাছে দিয়ে তুই যা, গিয়ে তোর কপালে আবার একটু মলম লাগা। শিবু বেগমের কথায় অনুসরণ করে শিখনের কপালের দিকে তাকিয়ে চমকে ওঠে ওসিফা। আন্টি, তোমার বড় ছেলের কপালে কি হয়েছে? আজকে কি আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুই অভিশাপ দিয়েছিস তাই অ্যাক্সিডেন্ট করেছি, বুঝেছিস তাহলে তুই কত বড় শাকচুন্নি। বাবু, মেয়েটার সাথে ফাজলামি করিস না তো, এমনি অসুস্থ, তোকে যা বলেছিস তাই কর। তুই তো জানিসই মা, তোর এই নেতা সাহেব সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আজকে নাকি কাদের সাথে তুমুল ভাব বাঁধিয়েছে। এই যে দুপুরে কপাল ফাটিয়ে বাসায় ফিরেছে, আমাকে টেনশন দিয়ে দিয়ে এই ছেলে মারবে। বাদিয়েছে কোথায় আম্মু? ভার্সিটিতে স্টুডেন্টদের মধ্যে মারামারি লেগেছিল, আর আমি কি ভার্সিটির ভিপি হয়ে তা বসে বসে দেখতে পারি? ঝামেলা থামাতে গিয়েই তো ভিড়ের মধ্যে কে যেন কপালে হঠাৎ একটা ইটের টুকরো মেরে দিয়েছিল। আন্টি, তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো, অন্তত তোমার টেনশন তো কমবে। তোর বাপকে বল তোকে আর সাথে 40 লাখ টাকা দিতে, তাহলে আমি কালকে চলে যাই পারলে। আন্টি, শিমু বেগম হাসতে হাসতে বলে ওঠেন, শিখন, তুই তো রুমে যা তো, মেয়েটাকে আর জ্বালাস না। ওসিফা, এখানে এসে বস। ভাবি বলল তুই নাকি কিছু খাচ্ছিস না, বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, নে খেয়ে নে। মা, কম কম দিও, না হলে ফুলে ওই বিরিয়ানির আলুর মতোই হয়ে যাবে। শিখন ভাই। শিখন হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কেটে গেছে কয়েকদিন। একদিন সন্ধ্যাবেলায় নীলুফা বেগম আসিফাকে নিয়ে হাজির হন শিখনদের বাসায়। এর মাঝে শিখনও মাত্র ফিরেছে বাসায়। ওসিফাকে কাঁদতে দেখে শিখন বিচলিত হয়ে এগিয়ে এসে বলে ওঠে, কি হয়েছে আন্টি? ওসিফা কাঁদছে কেন? মনমরা হয়ে নীলুফা বেগম বলে ওঠেন, এলাকার কোনো ছেলেরা নাকি ওর চুলের চুইংগাম লাগিয়ে দিয়েছে। দেখো বাবা, কোমর অবধি চুলগুলোর কি অবস্থা করে দিয়েছে। ওর আব্বু যদি শোনে এই কথা, তবে যে কি কাণ্ড বেঁধে যাবে। কারা করেছে এসব খেপি?
ওসিফা টলমলে চোখে শিখনের দিকে চেয়ে বলে ওঠে, তামিম আর ওর বন্ধুরা। ওসিফার কথা শুনে এবং চুলের এহেন নাজুক অবস্থা দেখে শিখনের মাথায় ভয়ঙ্কর রাগ চড়ে যায়। রুমে গিয়ে কেচি নিয়ে আসতেই শেফা বেগম বলে ওঠেন, কেচি দিয়ে কি করবি? চুল কাটিস না? চুলগাম তুলে ফেলা যাবে তো। আমার খেপির চুলে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছে ওরা? চুলের যে পর্যন্ত ওদের হাতের স্পর্শ লেগেছে সে পর্যন্ত একদম কেটে ফেলবো আমি, আর ওদের হাতও আস্ত রাখবো না আমি। বলেই ঘ্যাচা ঘ্যাচ আসিফার কোমর অবধি চুল কেটে ঘাড় অবধি করে ফেলে শিখন। কি করলিস তুই এটা? পাগল হয়েছিস? না, আমি ঠিকই আছি। আন্টি, তুমি ওকে নিয়ে বাসায় যাও, সামনে পরীক্ষা নাও, পড়তে বলো মন দিয়ে, চুল আবার বড় হয়ে যাবে। বলে বাসা হতে হনহন করে বেরিয়ে যায় শিখন। পরদিন সকালে স্কুলের জন্য বের হতেই গলির মাথায় তামিম ও তার বন্ধুরা ওসিফার পথ আটকে দাঁড়ায়। ওসিফা তার চুলের দিকে একবার তাকিয়ে রাগে দুঃখে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করে। যেই কিছু বলতে নিবে অমনি তাকে অবাক করে দিয়ে তামিম বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করে দিবেন, আর কোনোদিন এমন ভুল হবে না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে যে ভাই আমাদের একদম মেরে ফেলবে। তামিমের হাতের দিকে তাকাতেই আটকে উঠে ওসিফা। আপনাদের হাতের এই অবস্থা কে করেছে? ভাবি, দরকারের বাইরে ভাই আপনার সাথে কথা বলতে মানা করেছে। আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আমাকে ভাবি ডাকছেন কেন? আপনাদের ভাই বা কে? তামিম বাম হাত দিয়ে ইশারা করতেই ওসিফা পেছনে তাকিয়ে দেখে শিখন ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওসিফা হা হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। তামিম করুণ সুরে বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করেছেন তো? ওসিফা ঘোরের মাঝেই বলে ওঠে। তামিম ও তার বন্ধুরা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে যায়। ওসিফা বিস্ফোরিত চোখে শিখনের দিকে এগিয়ে যেতেই শিখন মৃদু হেসে বলে ওঠে, আমার একমাত্র গার্লফ্রেন্ডের কি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? শিখনের এহেন কথায় ভাবাচাকা খেয়ে যায় ওসিফা। আমি আপনার গার্লফ্রেন্ড কবে হলাম? হবে না। আপনি সব সময় আমার সাথে এমন করেন শিখন ভাই। ওদের মেরেছেন কেন? আমার একমাত্র গার্লফ্রেন্ডের চুলে ওরা টাচ করেছিল, তাই ওদের হাতই ভেঙে দিয়েছি। আপনি দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছেন শিখন ভাই। কেমন হচ্ছি? বুঝেছি, পজিটিভ হয়ে যাচ্ছি, তাই তো? পজিটিভ তো আগেও ছিলাম, কিন্তু তা দেখানোর মতো সাহসটা ছিল না। এখন হুট করেই সাহস বেড়ে গেছে কিভাবে যেন। আপনি নির্ঘাত পাগল হয়ে গেছেন। আমাকে থ্যাঙ্কস দাও বাচ্চা, তোমার এক্সকে দিয়েই তোমায় ভাবি ডাকিয়েছি। ভবিষ্যতে তোমার আশেপাশে আসারও সাহস পাবে না। শিখনের সমগ্র আচরণটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওসিফার। বাচ্চা বলে সম্বোধন করায় ওসিফার রেগে মেগে বলে ওঠে, ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে কি আপনার বাচ্চা মেয়ে মনে হয় শিখন ভাই? তোমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে বাচ্চা। বলেই ওসিফার ঘাড়ে থাকা ব্যাগের মাথা উঁচু করে নিয়ে আশিফাকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে থাকে শিখন। সেদিন রাতে কি হয়েছিল? হঠাৎ সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? কথাটি ওসিফার পাশে হাঁটতে হাঁটতে বলে ওঠে শিখন। প্রথমে আমাকে তুমি বলা বন্ধ করুন, তারপর বলবো। আমার গার্লফ্রেন্ডকে আমি যা ইচ্ছা বলে সম্বোধন করব, তাতে তোর কি রে? আপনি নিজেও পাগল হয়েছেন আর এখন আমাকেও তা বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আহা, পাগলের গার্লফ্রেন্ডকে তো পাগলি হতে হবেই। একদম খাপে খাপে ময়নার বাপ। শিখন ভাই, আচ্ছা আচ্ছা, আর বলছি না কিছু। এখন বল কি হয়েছিল সেদিন। একটা লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে ওসিফা বলতে আরম্ভ করে, আমার জন্মের সময়ই নাকি আমার মা মারা গিয়েছিল, আর মা নাকি সিঙ্গেল মাদার ছিল। আম্মুরও কোনো বাচ্চা হচ্ছিল না। আমাকে দেখেই আম্মু আব্বুর অনেক মায়া হয়েছিল এবং তারপরেই তারা আমাকে অ্যাডপ্ট করে ডাক্তারদের সাথে কথাবার্তা বলে। আমি যে আব্বু আম্মুর পালিত মেয়ে তাই 16 বছরেও আমাকে তারা জানায়নি, কখনো আসলে বুঝতেই দেয়নি। কিন্তু আমার দাদি আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে না। প্রথম কারণ আমি মেয়ে, এবং দ্বিতীয় কারণ আমাকে অ্যাডপ্ট করেছিল আব্বু আম্মু। তার ধারণা আব্বুর সব সম্পত্তি আমি নিয়ে যাব, এই বংশের মধ্যে আর কিচ্ছু থাকবে না। ছেলের জায়গায় কেন মেয়ে অ্যাডপ্ট করেছিল তার জন্য আমার দাদি আমার আম্মুকেও সহ্য করতে পারেন না। সেদিন রাতে খাবার টেবিলে বসে দাদির থেকেই জানতে পারি এই সব কথা। কষ্টও পেয়েছিলাম একটু, কিন্তু পরে রাতে যখন পানি আনতে গিয়েছিলাম তখন দাদির রুমের বাহির থেকে দাদি আর বড় চাচার ফোনালাপ শুনে ফেলেছিলাম আমি।
আমাকে বাসা হতে চিরতরে বের করে দেওয়ার জন্য তারা ফোন দিয়ে আসছিল। আমি তখন ওটা শুনে অনেক ভয় ও কষ্ট পেয়েছিলাম। তামিমের থেকে পাওয়া ধোকা, দাদির মুখের বিষাক্ত বুলি এবং দাদি আর বড় চাচার ষড়যন্ত্র, এই সমস্ত বিষয় থেকে পাওয়া শকের কারণে তখন প্যানিক অ্যাটাক এসেছিল। ওসিফার কথা শেষ হতেই শিখন তার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। ওসিফার চোখ হতে পানি গড়িয়ে পড়ছে দেখে শিখন ব্যস্ত হয়ে পড়ে। পকেট থেকে টিস্যু বের করে নিজ হাতে ওসিফার চোখ মুছে দিতে দিতে বলে ওঠে, কান্না করিস না। কিসের জন্য কান্না করবি তুই? তোর আব্বু আম্মু তো পাশে আছে সব সময়। আর যে যাই বলুক আর করুক, তারা তো তোকে আগলে রাখছে সবকিছু থেকে। তবে আর কি চাই তোর? তামিমের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর প্রেমিক পুরুষের জায়গা কেন অন্য পুরুষ দখল করে রাখবে, যার আসলে তোর প্রেমিক হওয়ার মতো বিন্দুমাত্র কোনো যোগ্যতাই নেই? ওটা একমাত্র আমার জায়গা। এই স্কুলের সামনে চলে এসেছি, দ্রুত ভেতরে যা। শিখনের বলা শেষ কথাগুলো শুনে বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় ওসিফা। হা হয়ে শিখনের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সে। বাতাসে ওসিফার বেরুনি করা উস্কো খুস্কো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করে দিয়ে শিখন পুনরায় বলে ওঠে, কি হলো, যা? নাকি স্কুল পালিয়ে আমার সাথে ঘুরে বেড়াতে ইচ্ছা করছে? লজ্জায় কান গরম হয়ে যায় ওসিফার। এক ছুটে স্কুলের মেন ফটক অতিক্রম করে ভেতরে চলে যায়। শিখন একবার ঘড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে ভার্সিটির দিকে পা বাড়ায়। স্কুল শেষে ব্যাচ পড়া শেষ করে বাসায় ফিরতেই সোফায় শিমু বেগমকে বসা দেখে কোনো মতে ব্যাগ রেখেই শিমু বেগমের বাহুডোরে ঝাঁপিয়ে পড়ে ওসিফা। শিমু বেগম অতি স্নেহের সহিত ওসিফাকে আগলে নেন। উক্ত কাণ্ড দেখে নীলুফা বেগম বলে ওঠেন, আম্মুকে তো কখনো এভাবে স্কুলে যেতে জোরে ধরলি না মেয়ে। একটু শাসন করি বলে যে একদমই খারাপ আমি তা তো না। বোঝো না আন্টি, সবই হবু শাশুড়িকে হাতের মুঠোয় নেয়ার ধান্দা। বলতে বলতে বাসার ভিতরে প্রবেশ করে শিখন। বাহির থেকে সে ফুচকা নিয়ে এসেছে সেফা বেগমের আদেশে। শিখনের এহেন কথা শুনে নীলুফা বেগম বলে ওঠেন, হবু শাশুড়ি? হ্যাঁ, তোমার মেয়ে নিজেই বলেছে সে নাকি আমার একমাত্র গার্লফ্রেন্ড। বলেই ওসিফার দিকে তাকায় শিখন। ওসিফার রাগান্বিত চোখে শিখনের দিকে তাকাতেই শিখন বলে ওঠে, দেখো আন্টি কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আপনি সবসময় এমন করেন শিখন ভাই। বলেই গটগট পায়ে নিজের রুমে চলে যায় ওসিফা। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠে। শিখনকে ডাইনিং রুম হতে প্লেট বাটি আনতে পাঠিয়ে শিমু বেগম বলে ওঠেন, ভাবি ওসিফাকে আমার চাই। বাই এনি চান্স যদি ছেলের বউ বানিয়ে নাও নিতে পারি তবে এমনি নিয়ে যাব। আশিফ ভাইকে দিয়ে আমার ভরসা নেই। শ্বশুর আব্বুকে হ্যান্ডেল করে আমার উপরে ছেড়ে দিও। মেয়ে না দিতে চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব। তবে আমার একমাত্র গার্লফ্রেন্ডকে আগে আর একটু বড় হতে দাও। বলতে বলতে প্লেট নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে শিখন। শিখনের মুখে এহেন কথা শুনে চমকে ওঠে শিমু বেগম ও নীলুফা বেগম। পরিবেশ স্বাভাবিক করতে শিখন পুনরায় বলে ওঠে, আন্টি, তুমি আমাকে ডাকলে যে আজ কোনো দরকার আছে? ওসিফা সব সাবজেক্টের জন্য বাসায় টিচার ঠিক করেছি। বাইরে পদ্ধতিতে ভরসা পাচ্ছি না। তুমি একটু ওর ইংলিশ সাইডটা দেখো। কাকে পড়াতে বলছেন ভাবি? তার যা রাগ, আমার তো ভয় লাগছে। রাগই তো ভালো, ফাঁকি দিতে পারবে না। এমনি অবশ্য দেয়নি, তবুও। শিখন, তুমি এখন গিয়ে শুধু পড়ার সময়সূচিটা সাজিয়ে দিয়ে এসো, যাও। আজ আর এমনি পড়াতে হবে না। শিখন ওসিফার রুমের দিকে পা বাড়াতে নীলুফা বেগম শিমু বেগমকে বলে ওঠেন, ভাবি কি শিখনকে আগে এই বিষয়ে কিছু বলেছিলেন? বলেছি, ওসিফাকে ওর বউ করে আনার অনেক শখ আমার। তবে যতবার বলেছি ততবারই ঝাড়ি দিয়েছিস। কিন্তু এখন তো ছেলের ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। কোথা থেকে কি হলো বুঝলাম না তো ঠিক। তবে এসব নিয়ে ওদের সাথে তার কথা বলা ঠিক হবে না। আর একটু বড় হোক ওরা দুজনেই। আর শিখন তো বুদ্ধিমান ছেলে, বুঝে শুনেই পা ফেলবে আমার বিশ্বাস। পর্দা সরিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই কোথা থেকে বেশ খানিকটা এয়ার ফ্রেশনার এসে চোখে মুখে লেগে যায় শিখনে। ওসিফা জিহ্বা কামড়ে এয়ার ফ্রেশনারটা পাশের চেয়ারের উপর রেখেই শিখনের হাত টেনে ভিতরে নিয়ে যায়। কেউ দেখেছে কিনা তা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস নেয় সে। শিখনকে টেনে বাথরুমের দিকে নিতে নিতে বলে ওঠে, এই রে, আমি একদম বলতে পারিনি আপনি আমার রুমের দিকে আসবেন। দরজা বন্ধ করে নিলে আর এমনটা হতো না।
আমি অনেক অনেক সরি। এই নিন, চোখে মুখে পানি ছিটিয়ে নিন শিখন ভাই। শিখন দ্রুত গতিতে চোখের কয়েকবার পানির ছিটা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, গামছা বা টিস্যু দে। ওসিফা টিস্যু এগিয়ে দিতেই শিখন মুখ মুছে নিয়ে ওসিফার রিডিং টেবিলের কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। তোর প্রতিশোধগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত টাইপের খেপি। এটা যদি কেউ শোনে, স্টুডেন্ট তার ইংলিশ টিচারের উপর প্রতিশোধ নিয়ে তাকে ভাগানোর জন্য চোখে এয়ার ফ্রেশনার মেরেছে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? দেখুন, আমি একদম ইচ্ছে করে এমনটা করিনি। আমি কি বুঝেছি যে আপনি দরজার সামনে এসে দাঁড়াবেন এই সময়ে? আচ্ছা হয়েছে, এখন বস চেয়ারে। আমি তোকে কবে কখন পড়াতে আসবো তার টাইম টেবিলটা সাজিয়ে দিচ্ছি, আর পড়াটাও দিয়ে যাচ্ছি। তোর ইংলিশ খাতাটা আমার কাছে দে। ইংলিশ খাতাটা ওসিফা এগিয়ে দিতেই শিখন খাতার কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখে বলে ওঠে, হাতের লেখার এমন বাজে দশা কেন? মনে হচ্ছে খাতার সাদা পেজের সাথে কলমের খালির বিরাট যুদ্ধ বেড়েছে। ব্রু কুচকে ওসিফা শিখনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ তার চুল টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, আমার হাতের লেখা খারাপ? ছোটবেলায় আমাকে কে হাতের লেখা শিখিয়েছিল? নেতা সাহেব, আপনি না? সব সময় আপনি আমাকে পচান। খেপি আমার চুল ছাড় বললাম, আমি তোর ইংলিশ টিচার। তা তো কালকে থেকে। আজকে শুধু চারতলার হট টেম্পার বলা শিখন ভাই। তুমি যে অসিফার ইংলিশ টিচার হিসেবে শিখনকে ঠিক করলে, ও কি আদৌ পারবে অসিফাকে পড়াতে? সারাদিন তো মিছিল মিটিং করে কাটিয়ে দেয়। কতটুকু দক্ষ ও ইংলিশে যে ওকে রাখতে হলো। সেই উচ্চ মাধ্যমিকের পর তো আর ওর হাতে একখানা বই দেখিনি কখনো। এগুলো বলা শেষ করে মুখে এক কোয়া কমলা পুড়ে নেন আসিফ খন্দকার। কাউকে যখন আমাদের পছন্দ হয় না, তখন তার সবকিছুই আমাদের কাছে নেগেটিভ লাগে। আসিফ, তুমি তো রাজনীতির বিষয়টাই দেখো শুধু, কিন্তু কখনো রেজাল্ট জানার চেষ্টা করেছো? শেফা ভাবে যে বছরে মিষ্টি নিয়ে হাজির হয়, তা তো নিশ্চয়ই দেখেছ। সবই শিখনের প্রতি সেমিস্টারের টপ রেজাল্টের জন্য মিষ্টি ছিল। তোমার এই অভ্যাসটা হয়তো বা বদলানো উচিত। আসিফ, যাকে তোমার তার কোনো বিষয়ের জন্য অপছন্দ, তার যে সকল দিকে খারাপ এমন তো না। সবারই টুকিটাকি খুঁত থাকে। আর শিখন রাজনীতি করে, এটা তো খারাপ না। বিষয়টা হচ্ছে তোমার রাজনীতি পছন্দ না, আর সবার সবকিছু পছন্দ না হওয়া অস্বাভাবিক কিছু না। কথাগুলো বলে নীলুফা বেগম গটগট পায়ে ড্রয়িং রুম হতে বেডরুমের দিকে চলে যান। আসিফ খন্দকার গম্ভীর দৃষ্টিতে স্ত্রীর গমন পথে তাকিয়ে থাকেন। রসায়নের হোমওয়ার্ক কমপ্লিট করে সবেমাত্র ইংরেজিটা নিয়ে বসেছে আসিফা। ইংরেজি খাতার কিছু পৃষ্ঠা উল্টাতেই শিখনের হাতের লেখা চোখের সামনে ভেসে ওঠে। ট্রি প্ল্যান্টেশন ও উইন্টার মর্নিং প্যারাগ্রাফ লেখা ও পড়া দিয়ে গেছে শিখন। শিখনের হাতের লেখার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে ওসিফা বিড়বিড় করে বলে ওঠে, নিজের হাতের লেখার চেহারা দেখো। বলে কিনা আমার হাতে লেখা খারাপ। বেশ করেছি, এয়ার ফ্রেশনার মেরেছি। কাল একদম চায়ের সাথে গুঁড়ো মরিচ গুলিয়ে খাইয়ে দেব। আসিফা খন্দকারের নামের স্পেশাল চা। পড়ার টেবিলের উপর মাথা কাত করে রেখে প্যারাগ্রাফ লিখতে থাকে ওসিফা। হঠাৎই মাথায় এক রাশ চিন্তা এসে ভর করে। শিখনের সমগ্র আচরণই তার কাছে কেমন উদ্ভট লাগছে। সে যে বিষয়গুলোকে মজার ছলে নিচ্ছে, শিখন কি আদৌ তা মজার ছলেই করছে? ভাবতার মাঝেই টুপ করে ওসিফার হাত হতে কলমটা খাতার উপর পড়ে যায়। সেই হতে রুমের দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের কার্যকলাপ পরীক্ষা করছেন নীলুফা বেগম। ধীর পায়ে রুমে প্রবেশ করে ওসিফার পাশে এসে দাঁড়িয়ে মিহি কণ্ঠে নীলুফা বেগম বলে ওঠেন, দিনকে দিন কেমন উদাসীন হয়ে যাচ্ছিস তুই আসিফা? মায়ের কণ্ঠ কানে বাজতেই লাফিয়ে উঠে ঠিকঠাক হয়ে বসে ওসিফা। ওসিফার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসেন নীলুফা বেগম। মেয়ের দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, এই বয়সে কাউকে মনে ধরতেই পারে, তবে নিজের আবেগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা তোমার জন্য একটা অনেক বড় দায়িত্ব। আবেগের সমুদ্রে ভেসে যেন নিজের ক্যারিয়ার খারাপ না হয়। তোমার কোনো কিছুতেই কোনোদিন আমরা অভিযোগ করব না, তবে নিজের কর্মকাণ্ডের জন্য যেন নিজের কখনো কপাল চাপড়াতে না হয় বা আফসোস করতে না হয়। এই কথাটা হয়তো আমি আর কোনোদিনও রিপিট করব না। সারা জীবনের জন্য তোমার সফলতা অর্জনে এটা একটা চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে। মাথায় গেঁথে রেখো, তোমার আব্বু খাবার টেবিলে বসে আছে, দ্রুত খেতে এসো। নীলুফা বেগম দ্রুত পা ফেলে রুম ত্যাগ করেন। ওসিফা অবাক দৃষ্টিতে মায়ের চাওয়ার পানে তাকিয়ে থাকে। নীলুফা বেগম সবসময় তাকে তুই সম্বোধন করে থাকেন, তবে উপদেশ দেওয়ার বেলায় হঠাৎই তিনি তুই হতে তুমিতে স্থানান্তরিত হন। হয়তোবা সৃষ্ট হওয়া পরিবেশটাকে আরেকটু জোরদার করে তুলবার জন্য। ওসিফা মায়ের বলা কথাগুলো আওড়াতে আওড়াতে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়।
তুই কি সারা রাত ঘুমাসনি? ব্রুকুচকে বলে ওঠে শিখন। লেখা থামিয়ে ভেবাচাকা খেয়ে শিখনের দিকে তাকায় ওসিফা। শিখন কি তবে এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল? ওসিফাকে তাকিয়ে থাকতে দেখে শিখন পুনরায় বলে ওঠে, কি রে, আমাকে আগে কখনো দেখিসনি? এইভাবে তাকিয়ে আছিস কেন? কি জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। টেস্ট পরীক্ষার আর 1 মাস আছে শিখন ভাই। সব পড়া শেষ করতে করতে ভোর 4টা বেজে গিয়েছিল। তারপর একেবারে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আর আপনি তো ভোর 6টায় পড়াতে আসবেন, তার জন্য তো ঘুম একদম উড়ে গেল আমার। আচ্ছা, আপনি বসুন আর খাতা দেখতে থাকুন, আমি চা বানিয়ে আনি, আমারও একটু রিফ্রেশমেন্ট দরকার। ওকে, অ্যাজ ইউ উইশ। ওসিফা চেয়ার ছেড়ে উঠতে নিলেই শিখন বলে ওঠে, দাঁড়া, এখানে বস একটু। ওসিফা পুনরায় চেয়ারে বসতেই শিখন উঠে দাঁড়িয়ে ওসিফার ঘাড় অব্দি ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে এক হাতের মুঠোতে নিয়ে পুনরায় বলে ওঠে, একটা হেয়ার ব্যান্ড দে তো। ওসিফা বিনা বাক্য ব্যয়ে টেবিলের ড্রয়ার হতে একটা হেয়ার ব্যান্ড বের করে দিতেই তা দিয়ে চুলগুলো বেঁধে দেয় শিখন। নে এখন যা। ওসিফা চেয়ার হতে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ শিখনের দিকে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ায়। টকবগিয়ে ফুটে ওঠা চা কাপে ঢেলে তার ভেতর 1 চামচ গুঁড়ো মরিচ মিশিয়ে দিয়ে বিড়বিড় করে ওসিফা বলে ওঠে, আপনারা তো কেয়ার দেখে 1 চামচের বেশি আর গোলমরিচ দিতে মন চাইছে না নেতা সাহেব। কত হোক, মানবতা বলে একটা ব্যাপার আছে তো নাকি? চাই গুঁড়ো মরিচ মেশানো শেষ হলে দ্রুত পড়তে চলুন, আবার আমার ক্লাস আছে 9টায়। উক্ত কথা কানে বাজতেই ওসিফা পেছনে ঘুরে দেখে শিখন দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিখনকে দেখেই ওসিফার হাত হতে গুঁড়ো মরিচের চামচটা টিপ করে ফ্লোরে পড়ে যায়। আপনি এখানে কি করছেন শিখন ভাই? তোর থেকে চা বানানো শিখতে এসেছিলাম, কিন্তু এসে তো দেখি আমার একমাত্র গার্লফ্রেন্ড আমাকে বাথরুমের বাসিন্দা বানানোর ষড়যন্ত্র করছে। আম্মুকে বলবেন না প্লিজ শিখন ভাই, এই কান ধরেছি, আর কোনোদিন প্রতিশোধ নিতে চাইবো না আপনার থেকে। শিখন ওসিফার পাশে গিয়ে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে ওসিফার কানের কাছে মুখ দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি নিজ হাতে তোমার নেতা সাহেবকে বিষ পান করতে চাইলেও তোমার নেতা সাহেব তার সাদরে পান করে নেবে প্রিয় তন্দ্রাহরণী। চায়ের কাপে চুমুক দিতে দিতে ওসিফার বেডরুমের দিকে পা বাড়ায় শিখন। নীলফা বেগমকে বেডরুম হতে বের হতে দেখে শিখন বলে ওঠে, আন্টি, তোমার মেয়ের হাতে জাদু আছে। কি চা বানিয়ে খাওয়ালো, সারা জীবন মনে থাকবে। পেছনে পেছনে দৌড়ে আসা ওসিফার দিকে এক পলক তাকায় শিখন। সাথে সাথে ওসিফা মাথা নিয়ে নেয়। শিখনের পেছন পেছনই সে রুমে প্রবেশ করে। শিখন চেয়ারে গিয়ে বসতেই ওসিফা টেবিলের ড্রয়ার হতে কিছু চকলেট বের করে শিখনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্লিজ চাটা আর খাবেন না শিখন ভাই, আই এম সো সরি, আর কোনোদিন এমন হবে না। শিখনের চোখ পেয়ে পানি পড়তে দেখেই ওসিফার চোখ ছলছল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে এক হাতে চায়ের কাপটা কেড়ে নিয়ে অন্য হাত দিয়ে একটা টিস্যু শিখনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আমি আসলে মাঝে মাঝে নিজের অজান্তেই ছেলে মানুষই করে ফেলি শিখন ভাই, চোখটা মুছে নিন প্লিজ। নিজে মুছে দিতে পারছিস না? ওসিফা সন্তর্পণে শিখনের চোখের পানি মুছে দিতেই শিখন পুনরায় বলে ওঠে, তাড়াতাড়ি বাকি পড়া শেষ কর। দেখতে দেখতে ওসিফা টেস্ট পরীক্ষাও প্রায় শেষের পথে। আজ শেষ পরীক্ষা দিয়ে স্কুলের মেন ফটকের বাইরে আসতেই চমকে যায় ওসিফা। শিখন মুখে স্মিত হাসি ফুটিয়ে রেখে দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই। হাতের ফাইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরে শিখনের দিকে অগ্রসর হয় ওসিফা। পরীক্ষা কেমন হয়েছে? ঝাক্কাস। এই মেয়ে, সব ভাষা কোথা থেকে শিখছিস তুই? শিখতে হয় না, এমনিতেই মুখে চলে আসে। আপনি এখানে কেন? আমার স্টুডেন্টের যেহেতু ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, সেহেতু সে তার টিচারের পক্ষ হতে অবশ্যই একটা ট্রিট ডিজার্ভ করে। এম আই রাইট? আলবাত। লেটস গো। কোথায় যাচ্ছি আমরা? আমার একমাত্র গার্লফ্রেন্ডের ফেভারিট বার্গার খেতে। আপনি মানুষের সামনে এইভাবে আমাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন? মানুষ কিভাবে বলেন তো? মানুষ কিভাবে তাতে আমার কি? নিজের প্রেমিকাকে অন্যের সামনে নিজের বলাটা অন্যায়, তা কোথায় বলা আছে রে খেপি? আমি আপনার প্রেমিকা কবে হলাম? তোর জন্মের সময় থেকে। এবার চল তুই বোন। একবার প্রেমিকা বলে সম্বোধন করে, আর একবার বোন বলে, এটা অন্যায় না? শিখনের ব্রু কুচকে ওসিফার দিকে তাকিয়ে বলে ওঠে, তলে তলে তাহলে তুমিও টেম্পো চালাতে শুরু করেছো ওসিফা? তবে এসএসসি এর আগে তোমার টেম্পো চালানো এলাও না। এখন আমি চালাবো, তুমি পেছনে বসে ঘুরবে। লেটস গো আমার একমাত্র গার্লফ্রেন্ড। ওসিফা বার্গার খাচ্ছে আর শিখন তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
শিখনকে হাসতে দেখে ওসিফা খাওয়া থামিয়ে বলে ওঠে, আপনি এভাবে হাসতেছেন কেন? তুই যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সামনে বার্গার খাচ্ছিস তা থেকে বোঝা যাচ্ছে তুই আমাকে কত ভালোবাসিস। বলেই চোখ টিপ্পনি কাটে শিখন। অমনি ওসিফা খাওয়া থামিয়ে দিয়ে বলে ওঠে, শিখন ভাই, আরে আমি মজা করছি, খা তুই। বার্গার তোর এত ফেভারিট? হ্যাঁ, তবে আব্বু তো জাঙ্ক ফুড খাওয়া একদম পছন্দ করে না। আঙ্কেল তো তার জায়গা থেকে ঠিকই আছে, তবে আমি তোকে প্রতি সপ্তাহে একটা করে বার্গার ট্রিট দিতে পারি যদি তুই অন্য ছেলেদের দিকে না তাকাস। প্রমিস? প্রমিস। ওকে, ডান। এখন চলেন, দেরি হয়ে যাচ্ছে, আব্বু আসার সময় হয়ে গেছে। চলো আমার একমাত্র গার্লফ্রেন্ড। যথা আজ্ঞা আমার টেম্পো ড্রাইভার। আজ 3 তলার রেহান শেখের বড় মেয়ে রোদেলার গায়ে হলুদ। সন্ধ্যায় ছাদে বেশ জমজমাট ভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওসিফা কচি কলাপাতা রঙের একটা শাড়ি পরে 3 তলা থেকে ছাদে ছোটাছুটি করে চলেছে বারবার। প্রতিবারই হাতে কোনো না কোনো খাবার ভর্তি থালা নিয়ে আসছে। এবার হলুদের বাটি নিয়ে ছাদে প্রবেশ করতেই সামনে শিখনকে দেখে চমকে ওঠে ওসিফা। ওসিফার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে শিখন বলে ওঠে, আর 5 দিন বাদে যার এসএসসি পরীক্ষা সে এখন হলুদের অনুষ্ঠানে এসে নাচানাচি করছে। হাউ সুইট। ব্রুকুচকে শিখনের দিকে তাকিয়ে ওসিফা বলে ওঠে, নাচানাচি কই করলাম? সারাদিন আমাকে খেপাতে না পারলে বোধহয় আপনার ভালো লাগে না, তাই না শিখন ভাই? জানিসই যখন, তাহলে জিজ্ঞাসা কেন করিস? শিখনের দেওয়া উক্ত জবাবে থতমত খেয়ে যায় ওসিফা। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে করতে হলুদের স্টেজের দিকে যেতে আরম্ভ করে শিখন। যেতে যেতে ওসিফার দিকে না তাকিয়েই বলতে আরম্ভ করে, 2টো ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস তো। আর কাল সকাল 6টায় সদর দরজা খুলে রাখিস, কালকেই লাস্ট পড়াবো। আর ইংরেজি পরীক্ষার আগে ফাঁকে একদিন গিয়ে টুকটাক ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিয়ে আসবো। এখনো পড়ান, চলুন। গায়ে হলুদে থেকে করব কি? পারলে আমার বিয়ের দিনেও এসে ইংরেজি পড়িয়ে দিয়েন। আজ ওসিফার শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে হল থেকে বেরোতেই মেন ফটকের সামনে শিখনের দাঁড়িয়ে থাকতে দেখে ওসিফা একগাল হেসে সেদিকে দৌড়ে যায়। আপনি এসেছেন? আমার একমাত্র গার্লফ্রেন্ড আসতে বলেছে আর আমি আসবো না? পরীক্ষা কেমন হলো? খুব ভালো। চল বাসার দিকে যাই তাহলে। কিছুটা সামনে ফুচকাওয়ালাকেও দেখে এসেছি, একসাথে ফুচকা খাবো আজ। বলে সেদিকে হাঁটতে আরম্ভ করতেই ওসিফা হঠাৎ শিখনের হাত ধরে টেনে নিয়ে বিপরীত পথে হাঁটা শুরু করে। উল্টো পথে যাচ্ছিস কেন? আজ আসিফা তার একমাত্র টেম্পো ড্রাইভারের সাথে রিক্সা করে সারা শহর ঘুরতে মন চাইছে। বাসায় যেতে লেট হলে তোকে আঙ্কেল বকবে তো। আব্বু বাসায় নেই, রাত হবে আসতে, আম্মুকে ম্যানেজ করতে পারবো আমি। শিশু পার্কের সামনে রিক্সা এসে থামতেই বাইরে থেকে পার্কের ভেতরের একটা ফাঁকা দোলনা দেখে চোখ চকচক করে ওঠে ওসিফার। কিছু না বলে রিক্সা হতে নেমে ছুটে পার্কের ভিতরে যেতে নিলেই গেটের সামনে থেকে তাকে আটকে দেয় কিছু লোক। প্রবেশের টিকিট না কাটলে ভিতরে ঢোকা যাবে না। শিখন চোখ দিয়ে ইশারা দিতেই লোকগুলো ওসিফাকে ভেতরে যাওয়ার সুযোগ করে দেয়। ওসিফা একবার শিখনের দিকে তাকিয়ে স্মিত হেসে দৌড়ে ভিতরে গিয়ে ফাঁকা দোলনাটা দখল করে নেয়। শিখন টিকিট কেটে ভিতরে ঢুকে ওসিফার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। ওসিফাকে ঝড়ের গতিতে দোল খেতে দেখে শিখন মুচকি হেসে ওঠে। এই মুহূর্তে তার পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। খুব ছোটবেলা হতেই তারা একই বিল্ডিং এ থাকছে। ছোটবেলাতে প্রতি শুক্রবার সেফা বেগম ও নীলফা বেগম ওসিফাকে নিয়ে এই পার্কেই আসতেন। শিখনও ছুটির দিন হওয়ায় প্রায় তাদের সাথে আসতে বাধ্য হতো। যদিও ছোটবেলা হতেই তার শিশু পার্কের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না, ওসিফার বরাবরই ছোটবেলা থেকে দোলনার প্রতি প্রবল ঝোঁক। ফ্রক পরিহিতা ও ঘাড় অব্দি চুলগুলো দুপাশে দুটো ঝুটি করা ছোট্ট ওসিফা যখন দোল খেত আর খিলখিল করে হাসতো, শিখন তখন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে শুধু ওসিফাকেই দেখতো। গোল গাল ওসিফার গাল দুটো সবসময় টানতে মন চাইতো শিখনের। একদিন সাহস করে যেই ওসিফার গাল দুটো ধরে টেনেছিল, সেই অমনি ওসিফা মাটিতে শুয়ে গড়াগড়ি করে কেঁদে কেটে সব একাকার করে ফেলেছিল। এসব কথা মনে করে আনমনেই হেসে ওঠে শিখন। ওসিফার দিকে তাকাতেই তার মনে হতে থাকে, এই তো সেই ছোট্ট ফ্রক পরিহিতা গোলগাল আসিফা দোলনায় দোল খাচ্ছে। এই মেয়েটা শুধু একাত্তই তার, এই মেয়েটার প্রতি শুধু তারই অধিকার রয়েছে। হঠাৎ মৃদু ঝগড়ার শব্দ কানে ভেসে আসতেই হুঁশ ফেরে শিখনের।
স্পষ্টভাবে চেয়েই দেখে ওসিফা একটা বাচ্চা ছেলের সাথে রীতিমতো ঝগড়া করছে। ছেলেটা বারবার তাকে দোলনা হতে উঠতে বলছে, আর ওসিফা তার বলা এক বাক্যে স্থির হয়ে আছে, আমি আগে বসেছি, তাহলে আমি কেন উঠবো? পরিস্থিতি অস্বাভাবিক বুঝে শিখন দৌড়ে গিয়ে ওসিফাকে টেনে দোলনা থেকে উঠিয়ে নিয়ে আসে কিছুটা দূরে। ওসিফার হাত ছেড়ে দিয়ে বড় সড়ো একটা দম ফেলে শিখন বলে ওঠে, বাচ্চাটার সাথে ঝগড়া করছিলি কেন? আমার তো ভয় লাগছে। 2 দিন পরে নিজের বাচ্চা হলে কিভাবে সামলাবি? বাচ্চার চকলেট চিপস তো নিজেই কেড়ে খেয়ে নিবি যা দেখছি। তা নিজে কি বাচ্চার বাপ এমনি এমনি হবেন নাকি? সব তো আপনাকে সামলাতে হবে। কথাগুলো বেশ উচ্চ স্বরেই বলে ওসিফা। লজ্জায় শিখন আশেপাশে তাকাতে থাকে যে কেউ শুনেছে কিনা। পাশে দাঁড়িয়ে কিছু মহিলাকে হাসতে দেখে শিখন দ্বিগুণ লজ্জাবোধ করে মাথা নুয়ে ফেলে। শিখনকে মাথা নুয়ে ফেলতে দেখে ওসিফা আশেপাশে তাকাতেই তার সম্ভিত জ্ঞান ফিরে আসে। জিভ কেটে শিখনের উদ্দেশ্যে বলে ওঠে, এই রে, সরি শিখন ভাই, আমি আসলে খেয়াল করিনি। তুই যে হুটহাট এভাবে লজ্জায় ফেলাটা কোথা থেকে শিখেছিস আমি ভেবে পাচ্ছি না। কেন? আপনার থেকে? এহেন কথা কর্ণগোচর হতেই শিখন বিস্ফোরিত নয়নে আসিফার দিকে চেয়ে পড়তেই ওসিফার চোখ টিপ্পনি কাটে। বাসায় ফিরতে ফিরতে বিকাল 5:30 বেজে গেছে। সদর দরজা খোলা পেয়ে নিঃশব্দে পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমের দিকে যেতে আরম্ভ করে ওসিফা। পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়, তবে এতক্ষণ কোথায় ছিলে তুমি? গম্ভীর এক পুরুষালী কণ্ঠের এহেন কথা কানে বাজতেই ওসিফা চমকে উঠে পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ে। কিছুটা দূরেই আসিফ খন্দকার চোখ মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে দাঁড়িয়ে আছেন। আব্বু, তুমি কখন এলে? তোমাকে কি জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও আগে। এতক্ষণ কোথায় ছিলে? শিখনের সাথে রিস্কায় চড়ে কোথায় গিয়েছিলে? শেষের কথাটুকু শুনে ভয় কেঁপে ওঠে ওসিফা। শিখনের সাথে সে রিকশায় চড়ে কোথায় গিয়েছিল, এটা আসিফ খন্দকারের কানে কোথা থেকে এলো? ভাবতেই দম বন্ধ হয়ে আসে ওসিফার। জবাব না পেয়ে আসিফ খন্দকার পুনরায় বলে ওঠেন, কি হলো, জবাব দাও। ওর হাত ধরে টেনে নিয়ে রিস্কায় উঠেছিলে, এটাও মানুষ দেখেছে। তোমাদের নাকি প্রায় একসাথে দেখা যায় রাস্তায়। বাসায় এসে পড়ানোর পারমিশন দিয়েছে বলে কি রাস্তাঘাটে একসাথে চলাফেরা করতেও বলেছি? তোমার দ্বারা এমন কিছু আমি কখনোই আশা করিনি ওসিফা। আসিফ খন্দকারের এহেন কথায় চোখ টলমল করে ওঠে ওসিফার। কিভাবে সব বোঝাবে তা আর মাথায় খেলে না। এর মাঝে নীলুফা বেগমও ড্রয়িং রুমে এসে উপস্থিত হন। ওসিফা, তো দেরি হলো কেন আসতে? কোথায় ছিলে এতক্ষণ? জানিস কত টেনশন করছিলাম আমরা। আমি অনেক অনেক দুঃখিত আব্বু আম্মু, আমি আসলেই ভুল করে ফেলেছি। আসলে পরীক্ষার শেষ, তাই সেই উত্তেজনায় সব গুলিয়ে ফেলেছিলাম। তোমাদের একটা কল করে জানানো উচিত ছিল আমার। আব্বু, আমি শিখন ভাইকে পছন্দ করি, কিন্তু তোমাদের সম্মান চলে যাবে এমন কিছু আমি করিনি কখনো। তুই সজ্ঞানে বলছিস তো? যা বলছি সজ্ঞানেই বলছি। আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের নাক কাটা যাক। এই কথাটা আমি পরীক্ষার পরেই বলে দিতাম তোমাদের। আমি নিজেই এই ব্যাপারটা উপলব্ধি করেছি অল্প কিছুদিন হলো। আমি সত্যিই শিখন ভাইকে অনেক পছন্দ করি আম্মু। আবেগের জোয়ারেও গা ভাসাচ্ছি না আমি। আমার প্রথম টার্গেটই আমার ক্যারিয়ার, তারপর অন্য কিছু। সন্ধ্যায় সাকলেন ভাই আর শেফা ভাবিকে শিখনকে নিয়ে বাসায় আসতে বলো নীলফা। অসহায় দৃষ্টিতে একবার নীলুফা বেগমের দিকে তাকায়। নীলুফা বেগমের মাঝে এমন কঠোরতা দেখে আচমকা কেঁদে ওঠে ওসিফা। মেয়ের চোখে পানি দেখে কেঁপে ওঠেন নীলুফা বেগম। 2 হাতে মেয়েকে আগলে নিয়ে বলে ওঠেন, কাছিস কেন বোকামে? আমি রাগ করিনি। আমাকে ক্ষমা করে দাও আম্মু, এমনটা আর কোনোদিনও হবে না। আমার উচিত হয়নি তোমাদের না জানিয়ে যাওয়া। আমি এটাও বুঝিনি কখন শিখন ভাই আমার মন দখল করে নিয়েছে। আর আজকে শিখন ভাইয়ের কোনো দোষ নেই মা, আমি জোর করে নিয়ে গেছিলাম। মেয়ের এমন সহজ সরল মনোভাব ও স্বীকারোক্তিতে মুগ্ধ হন নীলুফা বেগম। মেয়েটা পারলে তো তাদের রাস্তাকে অপব্যবহার করে মিথ্যা কাহিনীও তাদের কাছে উপস্থাপন করতে পারত, যেটা বর্তমানে প্রায় সংখ্যক টিনেজার করে থাকে। নীলুফা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, সারা জীবন এমনি থাকিস আব্বু আম্মুর কাছে, তবে জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা বার তোর আব্বু আম্মুকে তাতে সামিল করিস। এখন যা, দ্রুত ফ্রেশ হয়, আমি এখনই খাইনি। ওসিফা মুগ্ধ নয়নে তার মায়ের দিকে চেয়ে থাকে। তার আব্বু আম্মুকে সে তার সাথে দরকারে কঠোর হতে দেখেছে, আবার কোমল হতেও দেখেছে, যার জন্যই হয়তো এখন পর্যন্ত জীবনে কোনো প্রবল বাধার সম্মুখীন সে হয়নি। কিন্তু কোনো না কোনো ভাবে তারা তাকে পার করে দেয় সবকিছু হতে।
শিখন ছেলেটাও তাকে সকল খারাপ ভালো মুহূর্তে আগলে রাখে। আব্বু আম্মুর পরে সেই একজন যে তাকে সঠিক পথে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়ে থাকে। এমন মানুষকে কেই বা হারিয়ে যেতে দিতে চায়? ওসিফা সৃষ্টিকর্তা দরবারে লাখো কোটি শুকরিয়া জানায় এবং এমন মানুষগুলোকে তার জীবনে পাঠানোর জন্য। ওসিফাকে তুমি পছন্দ করো? কি হলো, তোর দাও। জি আঙ্কেল, আমি অসিফাকে পছন্দ করি এবং ওকেই বিয়ে করতে চাই। ওসিফা না হয় ছোট, তাই যা করছে তা মানা চায়, তবে শিখন বড় হয়ে কিভাবে কাণ্ড জ্ঞানহীন হলো আমি বুঝতে পারছি না। আসলেই আমরা অনেক অনেক দুঃখিত আসিফ ভাই। আন্টি, শিখন ভাইয়ের দোষ নেই কোনো। আমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলাম। উনি অনেকবার আমাকে রিমাইন্ডার দিয়েছিলেন বাসায় ফেরার জন্য, কিন্তু আমি শুনিনি। প্লিজ ওনাকে দোষ দেবেন না, ওনার কোনো দোষ নেই। বোকা মেয়ে, কাঁদছিস কেন? তুমি যেহেতু ওসিফার হতে বেশ বড়, তাহলে তোমার এটাও তো বোঝার কথা। এই বয়সটাতে মানুষ আবেগে ভাসতে থাকে। একবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ ধ্বংস পড়ে। তোমার অন্তত নিজের ফিলিংস শেয়ারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত ছিল। আঙ্কেল, আমার কর্মকাণ্ডের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা রাখছি পুনরায় এমন ভুল হবে না আমার দ্বারা। অসিফাকে আমি আমার জীবন সঙ্গিনী করতে চাই, তবে তাও মেডিকেলে অ্যাডমিশন নেবার পর। আমি আমার মেয়েকে কোনো অনিশ্চয়তার ঠেলে দিতে চাই না। তোমার নিজের জীবনেরই নেই কোনো নিশ্চয়তা। তুমি আমার মেয়েকে কিভাবে আগলে রাখবে? ভাই ভাবি, আপনারা প্লিজ ওকে বোঝান একটু। আমার একটাই মেয়ে ওসিফা। প্রতিটা বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমিও মানি তা আঙ্কেল। আর মেয়েদের নিয়ে তাদের বাবারা যে একটু বেশি কেয়ারফুল তাও জানি। একজন বাবা কখনোই তার মেয়েকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিতে চান না। তবে আমাকে দেখে নিশ্চয়ই দায়িত্বহীন মানুষ মনে হয় না। সাহস করে দায়িত্ব যখন নিতে চাইছি, তবে অবশ্যই নিজের জীবন দিয়ে হলেও আমার অমূল্য রত্নকে আমি আগলে রাখবো। প্লিজ একবার আমার উপর ভরসা রাখুন আঙ্কেল। আমার রাজনীতির জন্য অন্তত ওর ওপর কখনো কোনো ইফেক্ট পড়বে না। আপনার মেয়ে আপনার কাছে এসে সবসময় জোর গলায় বলতে পারবে সে সুখে আছে। আসিফ খন্দকার এক পলক নীলুফা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, আল্লাহ উপর ভরসা রেখে ছেলেটার হাতে মেয়েকে তুলে দিলেই দে। আমার কলিজার টুকরোকে তোমার হাতে তুলে দিলাম। আমার আস্থার মান রাখবে আশা করছি। আমার সেই কবে থেকে শখ এই পুতুলটাকে আমাদের ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। ভাই, একটাবার ভরসা করেই দেখুন। শেফা বেগমও বলে ওঠেন। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকেন আসিফ খন্দকার। অতঃপর মেয়ের দিকে তাকিয়ে তাকে নিজের এক বাহুতে আগলে নিয়ে বলে ওঠেন, 4 বছর পর ক্লাস শেষ করে সবে মেডিকেলের মেন ফটক পেরিয়ে বাইরে বেরিয়েছে ওসিফা। গ্রীষ্মের তাপদাহে প্রচন্ড গরম অনুভূত হতেই গায়ে জড়ানো ধপধপে সাদা অ্যাপ্রনটা খুলে হাতে নিতেই রাস্তার ওপারে চিরপরিচিত একটা গাড়ি এসে থামতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে ওসিফার। সাবধানে রাস্তা পার হয়ে গাড়ির সামনে এসে দাঁড়াতেই হঠাৎ গাড়ির সামনের দিকের দরজা খুলে যায়। ওসিফা গাড়িতে উঠে বসতে ড্রাইভিং সিটে বসে থাকা শিখন বলে ওঠে, আমার একমাত্র ডাক্তার বউয়ের দিন কেমন কাটলো? দিন কেমন কেটেছে তা জানি না, তবে নেতা সাহেবকে পেয়ে এখন আমার দিনের অবশিষ্ট সময়টুকু ঝাক্কাস কাটবে। আমার একমাত্র বউটার বড় হলো না? আপনি থাকতে আমার আর বড় হয়ে লাভ আছে? এমপি হয়ে গেছেন আর ঘরের বউ সামলাতে পারবেন না, এটা কেমন কথা? আমার ঘরের এমপি যে ডেঞ্জারাস, সেই তো উল্টো আমাকে সামলায়। আমি আর তাকে কি সামলাবো? আমি ডেঞ্জারাস মানে? না না, তুমি ডেঞ্জারাস হতে যাবে কেন? তুমি তো আমার একমাত্র বউ, আমার ডাক্তার বউ। এই যাত্রায় বেঁচে গেলেন তাহলে, নতুবা আজকে আর ভাত ছিল না আপনার কপালে। তোমার নামে কিন্তু আমি পুরুষ নির্যাতনের মামলা করব বউ। চলুন তাহলে, আমি আপনার সাথে যাচ্ছি। এই 1 মিনিট, আপনি একা গাড়ি নিয়ে এসেছেন কেন? ড্রাইভার কোথায়? আর আবার বডিগার্ডসও বা কোথায়? এমপি বলে কি একটু বউ নিয়ে রিল্যাক্সলি ঘুরতে বেরোতে পারবো না? কতগুলো বছর অপেক্ষা করার পর আমার বউকে পেয়েছি আমি। অযথা কথা না পেঁচিয়ে সোজাসুজি উত্তর দিন। বডিগার্ড পেছনের গাড়িতে।
আজ শিখনে তার একমাত্র বউ নিয়ে সারা শহর ঘুরতে মন চাইছে, তাই আজ ড্রাইভারের ছুটি। লেটস মেক দ্য ডে স্পেশাল টুগেদার। ওসিফা সিটে মাথা এলিয়ে দিয়ে এক ধ্যানে তার নেতা সাহেবের দিকে চেয়ে থাকে। এ দেখা হয়তো জনমভর চলতেই থাকবে, তবুও মুগ্ধতা তার ইতি টানবে না। কেননা প্রতিটা দিনই এই মানুষটা শুধু তার এবং সে একান্তই এই মানুষটার।